ধন্যবাদ। পৃথিবীর যেখানে শুনছেন আমাকে, বিভিন্ন বন্ধু বান্ধব যারা আমাকে চেনেন তারা বর্তমান সময়ে মক্কা চুক্তির বিষয়টা নিয়ে আমাকে কথা বলবার জন্য অনুরোধ করেছেন। আমি আলোচনায় যাওয়ার আগে যারা আমাকে শুনছেন, আমার চ্যানেলটি অ্যাডভোকেট এমডি মুতাসিম বিল্লাহ, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, মন্তব্য করে পাশে থাকবেন এই আহ্বান জানাচ্ছি। আমার ভুল ধরিয়ে দেবেন। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে কথা বলবার চেষ্টা করি। আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং কূটনীতি খুবই একটি জটিল বিষয়। এ বিষয়ে কথা বলতে গেলে অনেক জ্ঞানের গভীরতা লাগে। একজন সাধারণ মানুষ হিসেবে আমার যা ক্ষুদ্র প্রয়াস আমি চেষ্টা করব। বর্তমান বিশ্বের মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা জানেন পারস্য একটি মহাদেশ ছিল অনেক আগে, যারা বিশ্বকে একসময় নিয়ন্ত্রণ করত। সেই পারস্যের বিপর্যয়ের পরবর্তীতে আজকের ইরান, সেই ইরান বিপ্লব যেটা সম্পূর্ণ হয়েছে আমরা জানি 80-র দশকে, তারা কিন্তু মার্কিনের যে তল্পি বাহক শাহ রেজা পাহলভি তাকে উৎখাত করে শিয়া সম্প্রদায়, আজকে মুসলিম বিশ্ব যে বিভক্ত প্রধান দুটি সম্প্রদায় শিয়া এবং সুন্নি, তার প্রধান প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠী বা দল হিসেবে নিয়ন্ত্রণ এবং রাষ্ট্র ক্ষমতায় এই ইরানের যে বিপ্লবী সরকার। তবে প্রকারান্তরে তারা ইসলাম নিয়ে সুন্নি বা অন্যান্য মতাবলম্বীরা তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলে থাকে, বেসিক্যালি যদি আমি কোরআন এবং হাদিসের আলোকে জাস্টিফাই করি, তাহলে তারা শতভাগ কোরআনকে অনুসরণ করে বলে আমার কাছে এ পর্যন্ত প্রমাণিত। ত্রুটি বিচ্যুতি সেটা আমি জানি না, আমি যতটুকু জেনেছি। আমরা তখন স্কুলের ছাত্র ছিলাম। নিউজ লেটার বলে একটি ইরানি কালচারাল সেন্টার থেকে আসতো। সেই সময় আমরা ইসলামী বিপ্লব ইরান খামেনির পড়তাম। যাক, আমি ওই আলোচনায় যাব না। বর্তমান বিশ্বে আমেরিকা একটি শক্তিশালী মোড়ল হিসেবে প্রতিষ্ঠিত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্য সমৃদ্ধ রাষ্ট্রগুলোকে এবং মার্কিনের বিপক্ষে অবস্থানকারী শক্তিগুলোকে নির্মমভাবে বসন্তের সেই গণতান্ত্রিক হাওয়া দিয়ে তাদেরকে পতাকা এক মঞ্চে এনে তাকে তাদের সুখ, সৌন্দর্য এবং অর্থনৈতিক যে চরম উৎকর্ষ তাদের জীবনের ঘটেছিল, সেই লিবিয়ার গাদ্দাফি সহ অন্যান্য রাষ্ট্রগুলো সবগুলোকে তছনছ করে দিয়ে আজকে একটি ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করেছে। জন্মের আগে যাদের মায়ার বা তাদের সম্ভাব্য অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যেত, ডলার জমা হতো, আজকে তারা সেই জায়গাটা নেই। হরমুজ প্রণালী এবং ইরানকে শিক্ষা দিতে যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র একটি সামরিক বিপর্যয়ের মধ্যে পড়েছে আমার দৃষ্টিতে মনে হয়। এবং সেই বিপর্যয় থেকে আমরা যতটুকু জেনেছি, গোপনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইতিপূর্বে প্রায় 30 বছর ধরে আটকে রেখেছিল, বাণিজ্য নিষেধাজ্ঞা অর্থনৈতিক বিশেষজ্ঞরা দিয়েছে, সেইগুলো তারা সেই ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণ আনঅফিসিয়ালি দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ইরান তাদের মর্যাদাশীল চিন্তাভাবনা থেকে তারা অফিসিয়ালি এগুলো আসতে হবে এ ধরনের দাবি জানিয়েছে। ইরানের সাথে বা বাংলাদেশে যারা ব্যবসা করেন জানেন, ইরানের মালামাল আনতে হলে সরাসরি আনা যায় না, ভায়া মিডিয়াম দুবাই এলসি দিয়ে সেখান থেকে চূড়াপথে নদী পার হয়ে মাল আসে, তারপরে সেখানে নতুন করে জাহাজীকরণ করে এই মালগুলো বাংলাদেশে আসে। যেই মালই আমরা ইরান থেকে আনি না কেন, সরাসরি তাদেরকে পেমেন্টও করা যায় না, ভিয়া মিডিয়া হয়েই করতে হয়। এখন এই মুহূর্তে কেন মক্কা চুক্তি? একটু ভেবে দেখেন। মুসলিম বিশ্ব আজকে প্যালেস্টাইনের প্রশ্নে একটা ঐক্যবদ্ধ ইউনিফর্ম অবস্থায় আছে। স্বেচ্ছায় হোক
জনগণের ইচ্ছাই হোক, সরকার এর বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, প্রকারান্তে সাইলেন্ট থাকে অথবাই। যদিও সৌদি আরব সহ অনেকগুলো তাদের মিত্র শক্তি আমেরিকা হওয়ার কারণে ইসরায়েলের পক্ষে প্রতিষ্ঠিত যে তারা ভূমিকা রাখে। বাংলাদেশের পাসপোর্টে প্রোহিবিটেড আছে যে ইরান মানে ইসরায়েলে ভ্রমণ করা যাবে না, কিন্তু সৌদি আরবের পাসপোর্টে কিন্তু এটা নাই। তাদের সাথে বিমান যোগাযোগ আছে, যাত্রীরা আসে, যাত্রী যায়, হ্যাঁ, তাদের সাথে সরকারিভাবে ঘোষণা না করলে যোগাযোগ ব্যবস্থা, তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, মক্কার যে সিস্টেম পরিষ্কার পরিচ্ছন্নতা, সেগুলোর সমস্ত কিছুই আজকের ডিজিটাল সিস্টেমের নিয়ন্ত্রক হচ্ছে ইসরায়েল প্রযুক্তি এবং ইসরায়েল। যেভাবে আপনারা যারা হাজিরা যান তারা নিশ্চয়ই বিষয়টা জানেন। এখন কেন মক্কা চুক্তি এই মুহূর্তে, সেই কথা বলবার জন্য এতগুলো। আপনারা জানেন কুয়েতের ব্যর্থতা, ইরাকের ব্যর্থতা, আজকে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করে, কিন্তু ইরাক কি পেল? ধর্ষিত ইরাক, আমেরিকার সন্তানের মা হওয়ার গর্ব, এটাই কিন্তু ইরাক পেয়েছে। কুয়েতও তাই পেয়েছে, সৌদি আরবও ভবিষ্যতে এটা পেতে যাচ্ছে। কারণ ইরানের সাথে যুদ্ধের ফলে আপনারা দেখেছেন মার্কিনের একের পর এক ঘাঁটিগুলো কিন্তু বিপর্যস্ত হয়ে যে সময় রাষ্ট্রগুলো সামরিক চুক্তির অধীনে তাদের ঘাঁটি গাড়বার আশ্রয় দিয়েছিল, মূলত তারা সেই নিরাপত্তাটা দিতে ব্যর্থ হয়েছে সফল বলে। এখন প্রয়োজন আছে মুসলিম বিশ্বকে বিভক্ত করে দিয়ে, ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বকে বিভক্ত করে দিয়ে এই ইরানের বিরুদ্ধে এই মুসলিম বিশ্বের সামরিক শক্তিকে কাজে লাগানো, যার পদ্মার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সূত্র ধরেই দেখেন যে মক্কা চুক্তির মধ্যে যে রাষ্ট্রগুলো গিয়েছে, ভবিষ্যতে যারা যাচ্ছে, তারা কিন্তু শিয়া ধর্ম যে মানে সেক্টর বা গ্রুপ, তার বিপক্ষে অবস্থান করে শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছে। তার মানে প্রকারান্তরে মক্কা চুক্তির মাধ্যমে মুসলিম যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মটা আছে মুসলিম জনগণের, সেইটাকে ভেঙে দিয়ে মুসলিমের বিরুদ্ধে মুসলিম দাঁড় করানোর যে অপকৌশল, সেই কৌশলটি মূলত অবলম্বন করেছে ট্রাম্প আগামী নির্বাচনের পূর্বে, এবং তারই ধারাবাহিকতা আজকে 3টি রাষ্ট্র চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্বাস আপনারা করা না করা, গভীরে গেলে বাংলাদেশও এই জায়গায় এই ফাঁদে পা দেবে। কারণ কি? আমরা সেই কারণ যদি খুঁজতে যাই, তাহলে আমরা এই যে আমাদের সরকারের যে পতনটা হয়েছে, সেই সরকারের পিছনে যে বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা ব্যয় করেছে, এবং মার্কিনের ডিপ স্টেট এবং মার্কিনের তুর্কি এবং পাকিস্তানের ছত্র ছায়ায় কিন্তু মূলত এই সরকার কি প্রতিষ্ঠিত। এবং ইউনূস সর্বশেষ যে প্যারাকটি জামাত ইসলাম বা 11 দলীয় জোট এবং বিএনপি জোটের সাথে ঐক্যবদ্ধভাবে আলোচনা করে যে চুক্তিটি তারা করে গিয়েছে, এটা নিয়ম অনুসারে এটা পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত ছিল, এবং পার্লামেন্ট এটাকে অনুমোদন, বাতিল এবং সংশোধন করতে পারত। কিন্তু এই সরকার তার দাবির প্রত্যেকটি জিনিস দাড়ি, গমা, জমিন, কলমকে মেনে নিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে। তাহলে আলটিমেটলি আজকের মুসলিমরা, মুসলিমের অর্জিত টাকা, ট্যাক্সের টাকা, জাকাতের টাকা সমগ্র বিশ্বের আজকে মুসলিম টু মুসলিম ব্যবহৃত হবে। যেমন 1971 সালে পাকিস্তানের যে ট্যাক্স সমৃদ্ধ রাষ্ট্র বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি, তখন কিন্তু এই মুসলিমের দোহাই দিয়েই আমাদের মুসলিমদেরকে নিম্নমানের মুসলিম বলে, দাসী বলে আমাদের প্রায় 5 লক্ষ মা বোনদেরকে তারা ধর্ষণ করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। সিন্ধু থেকে বালুস্তান আজকে সেই প্রক্রিয়াটাই। একই ধারাবাহিকতায় আপনি যদি গভীরে যান, 2024-এ আমাদের দেশে সংবিধান বৈধ করে দিয়েছে মোতা বিবাহ, ধর্ষণ। আজকে কিন্তু দেখেন জেনারেল কোনো মজুর, তারপরে মনে করেন নিম্ন শ্রেণী আর্থিকভাবে বা জনগণের সাথে যাদের সংশ্লিষ্টতা কম রাজনৈতিক, তাদেরকে 2-4টি ঘটনা ধর্ষণের জন্য বিচার করে সরকার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু দেখেন জামাত ইসলাম বা রাজনীতির সাথে জড়িত যারা, বিএনপি রাজনীতির সাথে জড়িত, ক্ষমতার বলয়ের মধ্যে যারা জড়িত, বা তথাকথিত ইসলামপন্থী যারা রাজনীতি করে, গ্রুপিং করে, ধর্মীয় অনুষ্ঠান করে বেড়ায়, মসজিদ থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানে, তাদের কয়জনকে গ্রেপ্তার করছে।
তাদের কয়জনকে বিচার করে প্রমাণ করবে, রাষ্ট্রের কাছে উদাহরণ সৃষ্টি, হ্যাঁ 20 জন 30 জনকে ধর্ষণ করে 42 জন ছাত্রীকে ধর্ষণ করে তার বিচার তো দ্রুত গতিতে হলো না। তাহলে আমি সর্বশেষ এই জায়গায় এই কথা বলে শেষ করব যে মক্কা চুক্তিটা নিছক তাদের আত্মনিয়ন্ত্রণ করবার চুক্তি নহে, স্পষ্ট ভাষায়, এবং যারা ওই চুক্তিতে অংশগ্রহণ করবে বেসিক্যালি তারা নিজেদেরকে রক্ষা করার জন্য যাচ্ছে না, এটা সুগভীরে ইসরায়েল এবং আমেরিকাকে রক্ষা করার দৃঢ় প্রত্যয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পিত ইস্যুজ, এটা পরিকল্পিত ভূ রাজনৈতিক সামরিক কৌশল, তারই অংশ হিসেবে আজকে মুসলমানরা একটা মক্কা চুক্তি নামে, যেটাকে মক্কা ন্যাটো চুক্তি, মুসলিম ন্যাটো চুক্তি, বহু ডলার পেট্রোল খা বুদ্ধিজীবীরা এই বিষয়টাকে জনপ্রিয় করবার চেষ্টা করছে। আমি বাংলাদেশ সহ বিশ্বের যে সমস্ত মানবতাকামী মানুষ, ধর্মীয় চিন্তা চেতনার মানুষ, তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা একটু গভীরে যান, দেখবেন এর গভীরে মার্কিন চক্রান্ত, এর গভীরে ইসরায়েলি চক্রান্ত। তারা মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, পারস্যের বিরুদ্ধে যুদ্ধে যে হেরে যাওয়ার যে কলঙ্কিত ইতিহাস তাদের সৃষ্টি হয়েছে, সেইটাকে পরিত্রাণের লক্ষ্যে দেখবেন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেই এদেরকে দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেবে, এবং সেই ফাঁদে বাংলাদেশ পা দিচ্ছে। এখন আপনারা ভাবুন, বাংলাদেশের জনগণ আপনাদের অর্জিত ট্যাক্সের টাকায় রক্তাক্ত বাংলাদেশ, রক্তাক্ত মুসলিম, রক্তাক্ত মধ্যপ্রাচ্যে মার্কিনের পক্ষে যুদ্ধ করবেন কিনা। সকলকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।